বাংলায় কংগ্রেসের একা কুম্ভ। গোটা রাজ্যে কংগ্রেস যখন অস্তমিত তখন বহরমপুরে দুর্গ আগলে রেখেছেন অধীর চৌধুরী। লাল ঝড় উঠেছে, সবুজের সুনামিও এসেছে, কিন্তু তার দুর্গের দরজা আজ অবধি ভাঙতে পারেনি। এবার সব নজর বহরমপুরের দিকে। বহরমপুরের রবিনহুড কি পারবেন তার এই সাম্রাজ্য টিকিয়ে রাখতে? আমি তো জীবনে চ্যালেঞ্জকে খুব পছন্দ করি। সে চ্যালেঞ্জ লাল হোক, সবুজ হোক, গেরুয়া হোক, যে চ্যালেঞ্জই হোক, চ্যালেঞ্জকে মোকাবেলা করেই আমি বড় হয়েছি। তাই আগামী দিনে আমি চ্যালেঞ্জ ছাড়া বাঁচতে পারবো না। আর আমি খুব এনজয় করি যখন কোনো চ্যালেঞ্জ আমার সামনে এসে খাড়া হয়, কারণ আমি স্রোতের বিরুদ্ধে সাঁতার কেটে সাঁতারু হয়েছি। একদম। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায় গত 3 দশকে 3 জন মুখ্যমন্ত্রী দেখে ফেলেছে পশ্চিমবঙ্গ। বহরমপুর এর সাংসদ একজনকেই দেখেছে, অধীর চৌধুরী। কোন ম্যাজিকে? কোনো ম্যাজিক ট্যাজিক কিছু না, আমি কোনো ম্যাজিক ট্যাজিক জানি না। সাধারণ মানুষের আশীর্বাদ, দুয়া, সহযোগিতা, তাদের কাছে আমি হয়তো আমার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে পেরেছি। অন্তত সঠতা, চুরি, বাটপাড়ি, ছাঁচড়ামি, ছলনা, প্রতারণা করিনি। বাকি আমার কিছু নেই। আমি পড়াশোনাও জানি না তেমন। বাকি আমি কোনো কায়দা কানুন জানি না। আমার কাছে কোনো জাদুও নেই, কোনো ম্যাজিকও নেই। সেট মানুষের সঙ্গে যা পারি তা বলি হ্যাঁ, যা পারি না তা বলি না। ব্যাস, আমার সীমাবদ্ধ ক্ষমতার কথা মানুষকে আমি অকপটে স্বীকার করি। আর আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে আমি যার যেটুকু পারার করার করি। আমার কাছে বিদ্যাও নাই, আমার কাছে টাকাও নাই, কিছুই নাই। বাংলার রাজনীতিতে দীর্ঘ সময় কাটিয়েছেন আপনি। অনেক উত্থান দেখেছেন, অনেক পতন দেখেছেন, বামেদের জৌলুস দেখেছেন, তৃণমূলের দাপট দেখেছেন। কতটা বদলেছে এ রাজ্যের রাজনীতি? এ রাজ্যের রাজনীতি সম্পূর্ণ বদলে গেছে। এখন ভালো লোক আর কেউ রাজনীতি করতে আসছে না। সব থেকে দুর্ভাগ্য এটা। না কলেজে আপনি দেখবেন ছাত্ররা রাজনীতি করতে চাইছে, না পাড়ায় দেখবেন কোনো ভালো ভাবমূর্তির মানুষ রাজনীতি করতে আসছে। এটা সমাজের জন্য বড় ভয়ঙ্কর দিন আসছে বলে আমি মনে করি। কারণ ক্রমশ রাজনীতিটা সরকারি দলের নেতৃত্বে লুম্পেনদের হাতে চলে যাচ্ছে, অর্থাৎ লুম্পেনাইজেশন হয়ে যাচ্ছে। পলিটিক্স যদি লুম্পেনাইজড হয়ে যায় তাহলে তার বিপদ কিন্তু সমাজের সর্বস্তরের মানুষকে ভুগতে হবে। আগামী দিনে বাংলার মানুষকে সেইটাই ভুগতে হবে এবং এখন হচ্ছে অলরেডি। তো স্বাভাবিকভাবেই বাংলায় জানি না, আমি খুব চিন্তিত বাংলায় আগামী দিনের রাজনীতির ভবিষ্যৎ, বাংলার রাজনৈতিক সংস্কৃতি আগামী দিনে আর কত কদর্য ভয়ঙ্কর হবে আমার জানা নাই। অদিতদা, এই রাজ্যে কোন কোন আসনে জয়ের মানে সম্ভাবনা দেখছেন আপনারা? কংগ্রেস রায়, কংগ্রেস মুর্শিদাবাদে, কংগ্রেস আমাদের সঙ্গে বামেদের আসন সমঝোতা হয়েছে মুর্শিদাবাদে। এখানটায় আমরা 3টে আসনে আমরা জিতছি। আমি বলে দিয়েছি দিদি, আপনি শুনে নিন, মুর্শিদাবাদের 3-এ 3। এক মালদায় আমরা 2টো আসনে দারুণ লড়ছি, একটা আসনে তো জিতে বসে আছি, আরেকটা আসনে জেতার মুখে চলেছি। আর এই কটা আসনে আমরা খুব ভালো জায়গায় আছি। পুরুলিয়ায় আমরা নেপাল মাহাতো নেতৃত্বে খুব ভালো লড়াই করছি। এই কটা জায়গার মধ্যে আমরা মোটামুটি এই মুহূর্তে সীমাবদ্ধ, অন্তত কংগ্রেসের কথা বলতে পারি। বাকি বামেরা কোথায় সেটা বামেরা জানে। মুর্শিদাবাদে বামেদের যেটা আমরা আসন আমরা বামেদেরকে ছেড়েছি, মোহাম্মদ সেলিমকে, সেখানে সেলিম সাহেব জিতবে। মুর্শিদাবাদে এসে অধীর চৌধুরীর নাম নিলে কয়েকটার কথা শোনা যায়। বহরমপুরের রবিনহুড, মুর্শিদাবাদের আবেগ। সেই অধীর চৌধুরী এবার তো রেগে যাচ্ছেন কেন? কোথাও রাখছি না আমি। যদি রবিনহুড ক্যারেক্টার সাথে রাখবেই, কিন্তু আপনি তো সাধারণত রাস্তায় নামে এত এত লোকজনের প্রতিক্রিয়া আপনি কোথাও কিছু করিনি তো। আপনাদের যেটা মনে হচ্ছে সেটা ডিটেলসটা না পাওয়া যায়, এটাকে আপনার একটা ইয়ে দেবেন, একটা ইস্যু বানাবেন। কোথাও কিছু প্রতিক্রিয়া নেই। একটা চেনা জানা ছেলে, বাচ্চা ছেলে, তার বাবা আমাদের ঘরের লোক, সে হঠাৎ কোনো কিছু খেয়ে দিয়ে সে হঠাৎ করে গাড়ির সামনে এসে গালাগালাজ গো ব্যাক, কিন্তু বোঝে না কেন গালিগালাজ করছে, সে বোঝে না কেন গো ব্যাক করছে। তাই তাকে নেমে অভিভাবক যেমন শিক্ষা দিতে চেষ্টা করে, সেই শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে। আরেকটা কথা বলছেন আপনারা হসপিটালে, আমি সেখানটায় আহত মানুষকে দেখতে যাচ্ছি, হাসপাতালের ইমার্জেন্সিতে। হাসপাতাল সকলের জন্য খোলা, সেখানে কেউ যদি দাঁড়িয়ে করে ঢুকতে দেবো না, হিন্দু কেন মার খাচ্ছে তুমি জবাব দাও, তাকে তো সরিয়ে আমাকে ঢুকতে হবে, সরিয়েছি। তার জন্য একবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, ন্যাচারাল রিয়াকশন। গত লোকসভা ভোটের রেজাল্ট যদি আমরা ভালো করে দেখি, আপনি বিপুল লিফট পেয়েছিলেন বহরমপুর থেকে, প্রায় 90,000। কিন্তু বাকি 6টি বিধানসভা ক্ষেত্রের রেজাল্ট এত ভালো ছিল না। এই বহরমপুর বিজেপি জিতে নিয়েছিল, কংগ্রেসের ভোট অনেকটাই কমে গিয়েছে। বহরমপুর কি অধীর চৌধুরীকে ভাবাচ্ছে কোনোভাবে? কিচ্ছু ভাবাচ্ছে না।
গত লোকসভা নির্বাচনে 269টা বুথ লুট হয়েছিল লোকসভায় মুকেশ কুমারের নেতৃত্বে এবং তৃণমূলের নেতৃত্বে আর আমাদের সংগঠনের দুর্বলতায় 269টা বুথ লুট হয়েছিল। সেখানে আমরা এজেন্ট দিতে পারিনি। এটা বিধানসভা না লোকসভা? লোকসভা। আচ্ছা। 2019-এর লোকসভা আচ্ছা। মার্কেট 269টা বুথ লুট হয়েছিল, সেখানটায় আমরা এজেন্ট দিতে পারিনি। কারণ আমাদের যে এজেন্টগুলো হবে তার লিস্ট আমরা প্রশাসনকে দিয়ে দিই। সে লিস্ট ধরে সে তখনকার যে নটোরিয়াস এসপি মুকেশ কুমার তার সাঙ্গ পাঙ্গ নিয়ে তাদেরকে এমন ভয় ভীতি দেখিয়েছিল, তারা বুথে যেতে সাহস করেনি। সেটা আমি পরে জেনেছিলাম। তাই 269টা বুথ লুট হওয়ার পরেও আমি জিতেছিলাম। আর বহরমপুরের মানুষ বিজেপিকে ভোট দেয়নি, বহরমপুরের মানুষ তৃণমূল বিরোধী ভোট দিয়েছিল। বহরমপুরের মানুষ কখনো বিজেপিকে ভোট দেয়নি। এই ভুল ব্যাখ্যাটা যেন কোনো সংবাদ জগৎ না করে, কোনো মানুষ না করে। বহরমপুরের মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছিল। ঘটনাচক্রে সেদিন তাদের মনে হয়েছিল কংগ্রেস অপেক্ষা বিজেপিকে ভোট দেওয়াটা বুদ্ধিমানের কাজ হয়। অর্থাৎ বহরমপুরে বিজেপির জয় ছিল ইনসিডেন্টাল বেনিফিশিয়ারি, ঘটনাচক্রে লাভবান একটা দিক। একটা কথা আপনি বারবার বলছেন, বহরমপুর জিততে না পারলে রাজনীতি ছেড়ে দিবেন, আপনি এতটাই কনফিডেন্ট? ওইভাবে বলিনি। যখন আমাকে চ্যালেঞ্জ করে তখন বলেছি। দিদি চ্যালেঞ্জ করছে, খোকাবাবু চ্যালেঞ্জ করছে, তাই আমি বলেছি দিদি বা খোকাবাবু আপনারা এসে বহরমপুরে দাঁড়ান, অথবা বহরমপুরে আপনাদের যে প্রার্থী দাঁড়িয়েছে তার হয়ে আপনারা কবুল করুন যে সেই প্রার্থী হারা মানে দিদির হারা, সেই প্রার্থী হারা মানে খোকাবাবুর হারা। আমি এই জায়গাটায় বলছি, এটা বোঝার চেষ্টা করবেন। এটা কিন্তু আমার আত্মম্বরিতা, কোনো অহংকার নয়। যখন তারা বলছে অজিত চৌধুরী হারবে, কারণ অজিত চৌধুরী গত বিধানসভায় হেরেছে, তখন আমি বলেছি যে আপনারা নিজেরা দাঁড়ান, আমি চ্যালেঞ্জ করছি। এক, আমি যদি হারি আমি তাহলে রাজনীতি ছেড়ে দেবো। গতবার এই বহরমপুর লোকসভায় আমাকে চ্যালেঞ্জ করেছিল শুভেন্দু অধিকারী সাহেব। তিনি বলেছিলেন অজিত চৌধুরী যদি না হারে আমি রাজনীতি করা ছেড়ে দেবো। আমি বলেছিলাম আপনাকে ছাড়তে হবে না, আপনি হারান, আমি আরামসে রাজনীতি করা ছেড়ে দেবো। এবং তার সঙ্গে খোকাবাবুকেও জুড়ে দিয়েছিলাম। তো তারা কি করেছে আপনারা দেখেছেন। গতবার লেফটেন্যান্ট কর্নেল হয়েছিল তৃণমূল পার্টির, এবার লেফটেন্যান্ট কর্নেল হয়ে তিনি আসছেন বিজেপি পার্টির। বাঙালি স্বভাবত লাজুক বাঙালি, সেই বাঙালিকে দুবার জামা খুলে ওড়াতে দেখা গিয়েছিল, একবার লর্ডসের ব্যালকনিতে আর একবার মুর্শিদাবাদে। সেই অধীর চৌধুরী কি একই রকম আছেন নাকি ঈশ্বর বিদ্ধ হয়েছেন? সে এবার কি কথা, সে একটা অত বড় ক্রিকেটার, তার সঙ্গে আমার কেন তুলনা করবেন। আমরা এখানটায় আমরা দেখুন ইমোশনাল, যখন যেটা হয় তখন সেটা করি। ওসব বুঝে শুনে কিছু করে না, হয়তো কোনো কারণে জামা ওড়ানোর ভালো লেগেছে উড়িয়েছি। আপনাকে তো মোদিজি পার্লামেন্টে দাঁড়িয়েও চ্যালেঞ্জ করেছেন যে কংগ্রেস 40 পেরোতে পারবে না, কি অধীরজি কি? না, ওটা তো আপনাদের এও করেছে, মমতা ব্যানার্জি করেছে। মোদি বলেছে 370, 400 অনেক কিছু বলেছে। মোদিকে আমরাও চ্যালেঞ্জ করেছি পার্লামেন্টে। অজিতদা, রাজনীতিক হিসেবে আপনি সফল, টানা 25 বছর নিজের কেন্দ্র ধরে রাখা এত সহজ ব্যাপার নয়। লোকসভায় দলকে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু অধীর চৌধুরীর স্বপ্ন কি, সেটা কি আদৌ পূরণ হয়েছে? মানুষের সেবা করা, মানুষের জন্য আরো আরো কাজ করা। পূরণ হয়েছে আপনার? এটা তো অপূরণীয়, চলতে থাকবে। এটা তো পারপিচুয়াল না। আপনি যদি বলেন গঙ্গার জল কবে থামবে প্রবাহ, তাহলে কি বলা উত্তর হবে? ওটা পারপিচুয়াল একটা ফ্লো, ওটা থামে না। আমার চাওয়াটাও পারপিচুয়াল। এবার বহরমপুরে জিতলে কি কি আপনার লক্ষ্যমাত্রা? দেখবো, আমি যদি কি সুযোগ পাই, সুবিধা পাই, তখন দেখবো। এখন থেকে আমি কি করে বানিয়ে বানিয়ে কথা বলবো? আমি বানিয়ে কথা বলা রাজনীতিবিদ নয়, ওগুলো মোদি দিদি জানে, আমি জানি না। এটা কি একটু অদিতদা বিনয় না, না? না, কোনো বিনয় না। আপনার প্রথম যেটা বক্তৃতা আমার মনে আছে, যেটা আপনি ভিয়েতনাম দিয়ে বক্তৃতা শুরু হ্যাঁ, ওটা তো করেছিলেন। অন্য জিনিস। আমার যেটা বাস্তব, সেই নবগ্রামের দিন বাস্তব যেটা সেটা বলেছি আপনাকে। আমি প্রথম সব জায়গায় একটা কথা বলি যে আমি সততা, চুরি, বাটপাড়ি, চার্চামি, প্রতারণা করবো না। আজও তাই বলেছি, সেদিনও তাই বলেছি। আর আমি আপনাদের পাশে সবসময় থাকবো আমার সীমাবদ্ধ ক্ষমতা দিয়ে। তখনও বলেছি, আজও বলছি। আমি শীত, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত সবসময় মানুষের থাকার চেষ্টা করবো। সেদিনও বলেছি, আজও বলছি। আমার লাইন স্পষ্ট। বাকি ওসব ভরংবাজি, ওগুলো দিদি মোদি জানে, আমি জানি।